আসসালামু আলাইকুম। এসএসসির সাধারণ গণিতের দশম অধ্যায় খুবই ছোট, গুরুত্বপূর্ণ এবং সহজ একটি অধ্যায়। তো এই অধ্যায়ের আমরা আজকে বেসিক কমপ্লিট করব। এর পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনী সমাধান করব। তো ভিডিওটা শুরু করা যাক। তো বেসিক যেহেতু বলছি, তো দূরত্ব এবং উচ্চতা অধ্যায়ের নাম। দূরত্ব এবং উচ্চতা অর্থাৎ আমাদের এখানে দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করতে হবে। এই হচ্ছে আমাদের মূলত অধ্যায়। তো অধ্যায়টাতে আমরা মূলত ব্যবহার করব ত্রিকোণমিতিক অনুপাত, যা আমরা 9 অধ্যায় থেকে শিখে এসেছি। তো এখানে দূরত্ব এবং উচ্চতা নির্ণয়ের জন্য আমরা সবসময় দেখব যে অঙ্কতে আমাদের আছে একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমাদের সকল অঙ্ক করা লাগবে এই অধ্যায়ে। একেবারে প্রথম থেকে শুরু করি নাকি? প্রথমে আছে উলম্ব রেখা, তারপরে আছে ভূমি রেখা, হ্যান এইগুলো। ভূরেখা, মনে করো ভূমি সমান্তরালে একটি রেখা গিয়েছে। ভূমি সমান্তরালে একটি রেখা গিয়েছে, এই রেখাকে বলা হয় ভূরেখা। কি বলা হয়? ভূরেখা। এই রেখার আরো একটি নাম আছে, সেই নামটা কি? সেই নামটা হচ্ছে শয়নরেখা। আচ্ছা, শয়নরেখা নামটা হওয়ার কারণ কি? শয়নরেখার নামটা হওয়ার কারণ হচ্ছে এই রেখাটা শুয়ে আছে এমন বোঝাচ্ছে, তাই এটা শয়নরেখা। এরপরে আমাদের আছে ঊর্ধ্বরেখা। ঊর্ধ্বরেখা জিনিসটা কি? ঊর্ধ্বরেখা হচ্ছে ভূরেখা বা শয়নরেখার উপরে যে কোনো লম্ব, যে কোনো লম্বকে আমাদের ঊর্ধ্বরেখা বলে। যে কোনো লম্বকে ঊর্ধ্বরেখা বলে, এটা ঊর্ধ্বরেখা। আচ্ছা, ঊর্ধ্বরেখা। ঊর্ধ্বরেখাকে আর কি বলা যায়? ঊর্ধ্বরেখাকে বলা যায় উলম্ব রেখা। উলম্ব রেখা, ঊর্ধ্বরেখা এবং উলম্ব রেখা, এটা মনে রাখবে কিভাবে? তোমার ঊর্ধ্বরেখার থেকে বেশি মনে রাখা থাকবে উলম্ব রেখা। এটা যেহেতু ভূরেখার উপরে লম্ব, এটা যেহেতু ভূরেখার উপরে লম্ব, আর খেয়াল করলে দেখবে যে এই জায়গায় লম্ব শব্দটা আছে, এটা উলম্ব রেখা, অর্থাৎ এটা ভূরেখার উপরে লম্ব। আর এইটা মিলে মনে করো এখানে এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটা বি, এই বিন্দুটা সি। এখানে ভূরেখা এবং উলম্ব রেখা মিলে একটি তল সৃষ্টি হয়। ভূরেখা এবং উলম্ব রেখা মিলে একটি তল সৃষ্টি হয়, এটা হচ্ছে সেই তলটা। এই তলটাকে বলা হয় উলম্ব তল, এই তলটাকে বলা হয় উলম্ব তল। তাহলে আমাদের কি শেষ হলো? ভূরেখা। ভূরেখা কি? শয়নরেখা বা যে ভূমি বরাবর যে রেখাটা যায় সেটাই হচ্ছে ভূরেখা। ভূরেখার উপর যে কোনো লম্বকেই ঊর্ধ্বরেখা বলা হয়। ঊর্ধ্বরেখার আরেক নাম কি? ঊর্ধ্বরেখার আরেক নাম হচ্ছে উলম্ব রেখা। উলম্ব রেখা এবং ভূরেখা মিলে একটি তল সৃষ্টি হয়, সেই তলকে বলা হয় উলম্ব তল। তো আমাদের প্রথম আলোচনা শেষ। এরপরে আমাদের কি আলোচনা আছে? এরপরে আলোচনা আছে আমাদের কোণ। এটা কি? এটা তো হচ্ছে ভূরেখা, জানোই, ভূরেখা। ঠিক আছে, ভূরেখা। ভূরেখার উপরের দিকে যতগুলো কোণ উৎপন্ন হবে, যতগুলো কোণ উৎপন্ন হবে, সে যে কোণই হোক না কেন, সে যে কোণই হোক, যতগুলো কোণই উৎপন্ন হোক, প্রত্যেকটা কোণই উন্নতি কোণ। ঠিক আছে। আর এর নিচের দিকে যতগুলো কোণ উৎপন্ন হবে, নিচের দিকে যতগুলো কোণ উৎপন্ন হবে, সেগুলোকে আমরা বলবো অবনতি কোণ। এটা কিভাবে বুঝবা উন্নতি কোণ অবনতি কোণ? এটা মনে রাখার ক্ষেত্রে যদি বলি যে আমাদের উন্নতি কি? উন্নতির প্রতীক হচ্ছে যে মানে কোনো কিছু উপরের দিকে উঠছি, বা আমরা উন্নতি হচ্ছে মানে আমরা উপরে যাচ্ছি, এমন কিছু বোঝায় না। তারপরে অবনতি মানে কি? অবনতি মানে আমাদের আগের জায়গা থেকে নিচে নেমে আসছে এমন কিছু। যদি সহজভাবে বোঝাতে চাই, মনে করো রোল 1 2 3 4 5। ঠিক আছে, মনে করো এটা কোনো ক্লাসের রোল। এখানে রোল 5-এর উন্নতি হলো, রোল 5 উন্নতি করেছে, উন্নতি করে সে রোল 2-এ চলে এসেছে। তো তার কি? সে উপরের দিকে উঠে আসলো না? আবার মনে করো যে রোল 1 তার অবনতি হয়েছে, সে রেজাল্ট একটু খারাপ করে 4-এ চলে এসেছে। তাহলে কি? তার অবনতি হয়েছে, অর্থাৎ 1-এর অবনতি হয়ে সে নিচে চলে আসছে, 4-এ চলে আসছে, আর 5-এর উন্নতি হয়ে সে 2-এ চলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে উন্নতি হলে সে উপরে যাবে, আর অবনতি হলে নিচে আসবে। এই বেসিক কনসেপ্ট মাথায় রেখে, এই যে এটা যদি ভূরেখা হয়, তাহলে যে উপরে যে কোনো একটি কোণ, এটা হচ্ছে উন্নতি কোণ।
আর নিচে যদি যে কোনো কোণ, সেটাকে হচ্ছে অবনতি কোণ। ব্যাস, শেষ আলোচনা, এই জায়গায় শেষ। আর অবনতি কোণের ক্ষেত্রে আরেকটা কথা বলি, যদি তোমার এমনটা হয়, যদি বলে দেয় যে নিচে ভূমি আছে, তাহলে এটা কি হচ্ছে? ভূরেখা। ভূরেখা, উপরে একটি হেলিকপ্টার বা পাখি বা যাই হোক কিছু একটা উঠছে, তো ধরে নাও এটা একটি হেলিকপ্টার, ঠিক আছে? তো হেলিকপ্টার একটি উঠছে, তো হেলিকপ্টার থেকে ভূরেখার উপরে অবনতি কোণ। অবনতি কোণ কি তুমি যে হেলিকপ্টারে একটি বিন্দু ধরে এভাবে দিয়ে দিবা, তাহলে কি হবে? মোটেও এভাবে দেওয়া যাবে না। তখন তোমাকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে ভূরেখার সমান্তরালে। অর্থাৎ মনে করো এটা ভূরেখার সমান্তরালে একটি রেখা, যেটা হেলিকপ্টার এই বিন্দুতে আছে, এই বিন্দু দিয়ে গিয়েছে, ঠিক আছে? এখান থেকে তোমার নির্দিষ্ট কিছু একটা বলে দেবে, ধর এই জায়গায় একটি গাছ আছে, বা এই জায়গায় একটি বিল্ডিং আছে, বা যাই হোক এরকম কিছু উল্লেখ করে দিবে যে হেলিকপ্টার থেকে গাছের অবনতি কোণ দাও। তাহলে কি হবে? তাহলে তুমি এই বিন্দু থেকে আস্তে করে এই যেভাবে দিয়ে দিবা, হয়ে গেল। তারপরে অবনতি কোণ হচ্ছে এইটা, থিটা হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণ। আর উন্নতি কোণ যদি চাই, তাহলে কি হবে? উন্নতি কোণ এই জায়গায় হবে, এই জায়গায় সেটাও হবে থিটা। কারণ কি, এই দেখো দুইটি সমান্তরাল রেখা, হ্যাঁ, এইটা আর এইটা দুইটি কিন্তু সমান্তরাল রেখা। আর এই রেখাটা কি, এই রেখাটা হচ্ছে এই দুইটি রেখার ছেদক। তাহলে ছেদকের এই কোণ আর এই কোণের মান তো সমান হয়, তাই না? যেহেতু এই দুইটা কোণের মান সমান হয়, তাহলে হেলিকপ্টার থেকে অবনতি কোণ যা হবে, গাছ থেকে উন্নতি কোণ একই হবে। এটা বলে রাখলাম। আর এরপরের আলোচনা হচ্ছে আমাদের ত্রিভুজের বাহু নিয়ে। আমরা এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে, মানে খ এবং গতে যে অঙ্কগুলো আছে সেগুলো করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটারই চিত্র প্রয়োজন হবে। তো চিত্রগুলো আমরা প্রত্যেকটা তো আর মাপ নিয়ে আঁকাবো না। চিত্রগুলো আমরা যাতে মাপ নিয়ে না আঁকেও মানে বাস্তবসম্মত চিত্র হয়, সেইটার জন্য এখন আমার আলোচনা, সেটা হচ্ছে আমাদের আলোচনা করা লাগবে মূলত তিনটা কোণ নিয়ে আলোচনা করা লাগবে। সেটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ। 45 ডিগ্রি কোণ কি, আমাদের এই তিনটি কোণের আলোচনা করলেই হয়ে যায় সাধারণত। তো এখন যদি 30 ডিগ্রি কোণের চিত্রটা আঁকতে চাই, কোণ না, এটা কিন্তু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটি কোণ হবে 30 ডিগ্রি, অথবা সমকোণী ত্রিভুজের একটি কোণ 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি, এমন হবে। এটা এই তিনটা কোণ সমকোণী ত্রিভুজেরই কোণ লাগবে। 30 ডিগ্রি কোণের চিত্র যদি আঁকতে চাই, তাহলে সেটা এমন হবে। এই জায়গায় যেই কোণটা হবে সেটা হবে 30 ডিগ্রি। এটাকে আমি মাপ নিয়ে আঁকলাম, অবশ্যই মাপ নিয়ে না, এখানে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে, আর এই কোণটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে? এইটা কেন, কেন এইটা? তুমি কি একটা জিনিস খেয়াল করছো, মানে যতটা কাছে আসছে এই কোণটা তত বৃদ্ধি পাচ্ছে। এই জায়গার কোণটা যত কাছে আসছে, মানে অতিভুজ যত নিকটে আসছে, বা নিচের বাহুটা যত ছোট হচ্ছে, বা ভূমি যত ছোট হচ্ছে, তত কোণের মানটা বৃদ্ধি পাচ্ছে। আর ভূমি যত দূরে যাচ্ছে তত কোণের মানটা হ্রাস পাচ্ছে। অর্থাৎ ভূমির সাথে, মনে করো ভূমি এর সাথে, না সরি, মনে করো কোণ, তাহলে ভূমির সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক না? ভূমি ছোট হলে কোণ বড় হবে, কোণ মানে ভূমি বড় হলে কোণ ছোট হবে, এরকম কিছু একটা হচ্ছে। এটা কি খেয়াল করেছো? সেই ক্ষেত্রে তারপর আমরা যদি 60 ডিগ্রি কোণের চিত্রটা আঁকি, সেটা তো এমন হচ্ছে যে তাহলে কাছাকাছি হবে। কাছাকাছি হলে তারপরে একটু কোণটা বড় হচ্ছে, বড় হলে তারপরে আমরা এটা 60 ডিগ্রি আন্দাজে দেখতে পারি। এটা কিন্তু কোনো সঠিক মাপ দিয়ে না, এটা আমাদের আন্দাজেই লেখা লাগবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি এমন একটা কোণ আঁকি, এই জায়গায় 60 ডিগ্রি দিয়ে দাও, তো স্যার কি বসবে যে এটা 60 ডিগ্রি কোণ? মানে তুমি লিখে দিয়েছো, স্যার মানতে বাধ্য যে এটা 60 ডিগ্রি কোণ, ঠিক আছে? কিন্তু এটা কি দেখে মনে হচ্ছে 60 ডিগ্রি কোণ? এত ছোট হয় 60 ডিগ্রি কোণ? আর তাহলে কি এটা 30 ডিগ্রি হচ্ছে?
এটা কি 30 ডিগ্রি হচ্ছে? অবশ্যই হচ্ছে না। তাহলে তোমার উচিত একটু মাথায় রেখে চিত্রগুলো আঁকানোর। তাহলে এটা 60 ডিগ্রি কোণ, আর 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হবে? দুইটা বাহু সমান হবে, এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, এটা এটা দুইটাই 45 ডিগ্রি কোণ হবে। আর এটা তো 90 ডিগ্রি কোণ জানার কথা। এই যে, তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? এই জায়গা থেকে আমাদের কথায় লেখা লাগবে 2-4টে কথা, সেটা হচ্ছে বোঝানোর স্বার্থে, ঠিক আছে? অন্য মানে তোমার লেখা লাগবে না কোথাও। 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হবে? উচ্চতা সমান ভূমি, ঠিক আছে? 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হবে? ভূমি বড় হবে উচ্চতা থেকে, আর 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হবে? 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে উচ্চতা বড় হবে ভূমি থেকে। এই হচ্ছে আমাদের কোণের বেসিক আলোচনা। তো এরপরে কি আর কিছু আছে? আমাদের বেসিক কিন্তু ইতিমধ্যে শেষ। এরপরে আমার আর একটু আলোচনার বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এখানে ত্রিকোণমিতিক অনুপাত লাগবে বলেছি। ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে সাইন থিটা, এই তিনটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে? তো এগুলোর সূত্র আমরা আগের অধ্যায় থেকে জেনে এসেছি। তারপরে এগুলো বিভিন্ন কোণের জন্য যে মানগুলো আছে, যেমন হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই কোণগুলোর মান আমরা অনেকেই মুখস্থ করে থাকি, তারপরে অনেকের মুখস্থ হয় না। এই অধ্যায়টা করার ক্ষেত্রে আমাদের ওই মানগুলোই লাগবে মূলত, ঠিক আছে? তো তোমাদের যদি ওই মুখস্থ না হয়, তাহলে আমার একটি ভিডিও আছে যেটাতে আমি খুব সহজভাবে মুখস্থ করার না, মানে আমি বের করা বা নির্ণয় করার ট্রিক্সটা শিখিয়ে দিয়েছি, তুমি সেকেন্ডের ভিতরে বের করে ফেলতে পারবা। যাই হোক, তো কট সেক এবং কোসেক, এই তিনটা মান আমাদের খুব কমই লাগে। এই তিনটা মান আমাদের মনে করেন 10% কাজে লাগে। আমরা যদি চাই তাহলে আমরা এই তিনটা মান কাজে লাগাতে পারি, কিন্তু উপরের এই তিনটা মান, এই তিনটা মান ব্যবহার করে আমরা এই অধ্যায়ে সকল অঙ্ক করে ফেলতে পারবো। যেমন মনে করো যে এই একটি ত্রিভুজ, ঠিক আছে? মনে করো এটা থিটা কোণ, এ, এটা বি, এটা সি। এখন তোমার যদি বলে যে এ বি এর মান এক্স দেওয়া আছে, বি সি এর মান কত, ঠিক আছে, বলে দিল। তাহলে তুমি এটা কি নির্ণয় করবা? তুমি এইটা নির্ণয় করার ক্ষেত্রে তুমি ব্যবহার করবা ট্যান থিটা সমান কি? সব একবার লিখে দিই, হ্যাঁ। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তারপরে কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তারপরে ট্যান থিটা, তাই না? ট্যান থিটা হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি। এইগুলো মনে রাখার ট্রিক্স হচ্ছে সাগরে লবণ অনেক বা অতি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মনে রাখার ট্রিক্স, যদি মনে না থাকে। তারপরে কস কি? কবরে ভূত, অতি বা অনেক। তারপর ট্যান কি? টেরা, লম্বা, ভূত। এইভাবে আমরা মনে রাখি সাধারণত। তো এইভাবে মনে রাখলেও হবে, আর তুমি যদি এভাবে মনে রাখতে পারো তাহলে তো ভালোই হয়। তাহলে ট্যান থিটা আমাদের কি আসছে? ট্যান থিটা হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি। এখানে লম্ব আর ভূমি তোমরা কিভাবে নির্ণয় করবা? লম্ব ভূমি নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাহুটা থাকবে সেটা অবশ্যই অতিভুজই হবে, ঠিক আছে? সেটা অবশ্যই অতিভুজ হবে। তারপরে
একটা কোণ দেওয়া আছে না, থিটা কোণ। থিটা কোণ যার সাথে সংযুক্ত থাকবে অবশ্যই সেটা অতিভুজ এবং অন্য আরেকটা বাহুর সাথে সংযুক্ত থাকবে। তো অন্য যেই বাহুর সাথে সংযুক্ত থাকবে সেই বাহুটা আমাদের হবে ভূমি। তাহলে এইটা আমাদের ভূমি। কীভাবে বুঝলাম? এর সাথে থিটা কোণ আছে, আর থিটা কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা অবশ্যই লম্ব। থিটা কোণের বিপরীতে কি থাকছে? এই মনে করো কোণের বিপরীতে এই বাহুটা রয়েছে, তার মানে এইটা আমাদের লম্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা মনে রাখতে পারি। তুমি যদি ভূমি এটা ধরে নাও তাহলে এটা অবশ্যই লম্ব, এটা আমাদের ধরে নেওয়ার বিষয় না। এটা হচ্ছে আমাদের যেহেতু থিটা কোণটা নির্দিষ্ট করে দেওয়া আছে, তাহলে আমাদের ভূমি এটা ধরাই লাগবে। তো সেই হিসেবে যদি আমরা করি, লম্ব বাই ভূমি না, লম্ব কি? সিবি। আর ভূমি কি আছে? ভূমি আছে এবি। তাহলে ট্যান থিটার মান আমাদের জানা নেই। ট্যান থিটার মান মনে করো আমার কিছু একটা বসিয়ে দিলাম, কিছু একটা মনে করো ট্যান থিটার মান আসলো। সিবির মানটা যদি বের করতে চাই, সিবি আর এবির মান তো এক্স, তাই না? তো এক্স যদি আমি এর সাথে গুণ করে দিই তাহলে তো আমার সিবির মানটা বের হয়ে চলে আসছে। তো আমরা এইটা খুব সহজেই বের করে ফেলতে পারবো। এইভাবে আমাদের দূরত্ব অর্থাৎ আমাদের ভূমির মানটা নির্ণয় করা লাগতে পারে। তারপর আমাদের উচ্চতা, দূরত্ব এবং উচ্চতা যেহেতু নাম অধ্যায়ের, উচ্চতা বের করা লাগতে পারে, অতিভুজ বের করা লাগতে পারে। আমাদের অধ্যায়টা মূলত এই বিষয় নিয়েই আলোচনা আছে। এইটা দিয়েই আমাদের অঙ্ক সব সমাধান হয়ে যাবে। তো এখন উদাহরণে দুইটি অঙ্ক করি, যার কারণে দুইটি বা একটি অঙ্ক করি, যার কারণে তোমরা বুঝতে পারো যে মূলত অধ্যায়টা কি। তো উদাহরণ 1, আমি আগেই বলেছি চিত্র অবশ্যই লাগবে এই অধ্যায়ের ক্ষেত্রে। ঠিক আছে, তো উদাহরণ 1-এ কি আছে? উদাহরণ 1-এ আছে একটি টাওয়ারের পাদদেশ থেকে, একটি টাওয়ার মনে করে এই যে একটি টাওয়ার। ঠিক আছে, এই মনে করে একটি টাওয়ার। টাওয়ারটা বাঁকা হলো না, একটু সোজা করে দিই। মনে করো এই যে একটি টাওয়ার, টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে মনে করো আমি এই দিকেই ধরে নিলাম, এই মনে করো ভূমি। ঠিক আছে, তো তারপরে এটা কি? এই পর্যন্ত মনে করলাম 75 মিটার। 75 মিটার। তাহলে টাওয়ারের শীর্ষ থেকে এই পর্যন্ত কোণ কি আসছে? কোণ আসছে 30 ডিগ্রি। এটা আমাদের দেওয়াই রয়েছে, তাই না? তো তাহলে আমি আমার সুবিধার্থে এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরে নিলাম, এই যে বিন্দু। ঠিক আছে, এখন আমার কি করতে হবে? টাওয়ারের শীর্ষে উন্নতি কোণ 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে হবে। টাওয়ারের উচ্চতাকে আমরা এইচ, যেহেতু মানে হাইট ধরে নিলাম, উচ্চতা এইচ। ঠিক আছে, এবার আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে। আগেই বলেছি সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা, এইগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের অঙ্কগুলো সমাধান হয়ে যায়। সাইন থিটা কি? লম্ব বাই অতিভুজ, আমি সংক্ষেপে লিখলাম। ঠিক আছে, কস থিটা কি? আশা করি হাতের লেখা বোঝা যাচ্ছে। তাহলে এখানে আমাদের কি রয়েছে? এখানে আমাদের দেওয়া রয়েছে ভূমি, এখানে আমাদের ভূমি দেওয়া রয়েছে, লম্ব নির্ণয় করতে হবে। এখন আমাদের ট্যান থিটার মান ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে লেখা লাগে। ঠিক আছে, মনে করি লিখে তারপরে লেখা শুরু করবে তুমি। মনে করি লেখার পরে তারপরে লেখা শুরু করবে। এটা কি? মনে করি টাওয়ারের উচ্চতা এবি সমান এইচ। আচ্ছা, তো এখানে লিখতে হবে তোমার এবি সমান এইচ, সেটা হচ্ছে কি? উচ্চতা। মনে করি টাওয়ারের উচ্চতা এবি সমান এইচ এবং বিসি বিন্দুর দূরত্ব 75 মিটার। 75 মিটার। বিসি কি? একটা হচ্ছে ভূতলস্থ রেখা। তো সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। ঠিক আছে, তো এভাবে লিখবা। লেখার পরে বইয়ে আর একটু সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, ওই জায়গা থেকে তোমরা দেখে নিও। এইবার লেখার পরে তারপরে লিখতে হবে ত্রিভুজ এ বি সি হতে বা এবিসি এ
এই লিখে দিলেই হয়ে যায়। এ ট্যান থেটা, ট্যান থেটা সমান কি বলেছে আগে, লম্ব বাই ভূমি। লম্ব কি আছে, লম্ব আমাদের যেহেতু কোণ এইটা, তাহলে এটা আমাদের অবশ্যই ভূমি, আর এইটা লম্ব। লম্ব কি আছে, লম্ব হচ্ছে এবি, এবি বাই কি আসছে, বিসি, এই তো। তারপর ট্যান থেটা কি, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি। তারপর এবি এর মানটা কি আছে, এবি এর মান হচ্ছে এইচ ধরে নিয়েছি আমরা, আর বিসি এর মান কি 75 ডিগ্রি, 75 ডিগ্রি না সরি 75 মিটার। আর ট্যান 30 ডিগ্রির মান কত আমাদের, ট্যান 30 ডিগ্রির মান আমাদের আসে 1/√3। অনেকে এটা বের করতে পারো না, অনেকে এটা বের করতে পারো না, তাদের জন্য আমার একটা ভিডিও আছে, এই চ্যানেলেই দেওয়া আছে, দেখে নিতে পারো। তাহলে এই হচ্ছে এইচ 75, ঠিক আছে। এইবার আমি একটু এই সাইডে চলে আসি নাকি, না আরও একটা লাইন লিখি। তারপরে এবার আমাদের আর গুণন হবে, আর গুণন হলে 75-এর সাথে 1 গুণ হলে এটা অবশ্যই 75ই হবে, আর এইচের সাথে √3 গুণ হলে √3 এইচ, ঠিক আছে। তো এরপরে কি হবে, আমাদের এইচের মান লাগবে না, তো তাহলে 75/√3 সমান এইচ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা এখানে ক্যালকুলেটর ইউজ করে এটা বের করে তারপর এখানে মিটার দিয়ে লিখে দিবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের উদাহরণ 1। এরপরে কি আরেকটা উদাহরণ করা লাগবে, আশা করি বোঝা হয়ে গেছে, তাই না? তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি। আমার এই ভিডিওতে সম্পূর্ণরূপে বেসিক কমপ্লিট হয়ে গেল 10ম অধ্যায়ের। এরপরের ভিডিওতে আমি অনুশীলনী সমাধান করব। আসসালামু আলাইকুম।